উনি নিজের মুখেই স্বীকার করেছে সে তার স্বামীকে খুন করেছে। তুই পুলিশ কিশোর গ্যাং ধরার জন্য এই এলাকাতে পাঠিয়েছে। হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। বন্ধুরা, আপনারা হয়তো তেজি বউ নাটকের 5 নম্বর এপিসোড দেখার জন্য এই ভিডিওতে ক্লিক করেছেন। বন্ধুরা, আপনাদেরকে জানিয়ে দিই যে তেজি বউ নাটকের 5 নম্বর এপিসোড এখন আর আসবে না। বন্ধুরা, তেজি বউ নাটকের লাস্ট এপিসোড ছিল আপনার 4 নম্বর এপিসোড। এখন আর 5 নম্বর এপিসোড আসবে না। যদি আপনাদেরকে লাগে 5 নম্বর এপিসোড বা সিজন 2, তাহলে আপনারা কমেন্ট করেন। আপনারা একমাত্র কমেন্ট করেই তেজি বউ নাটকের 5 নম্বর এপিসোড আনতে পারবেন এবং সিজন 2 আনতে পারবেন। বন্ধুরা, এখন আপনাদেরকে একটি খুব মজার গল্প শোনাবো, আপনারা মনোযোগ সহকারে শুনবেন। গল্পটির নাম ছিল বৃষ্টির দিনে দেখা। একটি ছোট শহরের কলেজের ছাত্রী ছিল রিমি। ওর স্বভাব ছিল একটু হাসি খুশি, একটু বেপরুয়া। সে প্রতিদিন সকালে সাইকেল চালিয়ে কলেজে যেত আর বন্ধুদের সঙ্গে আড্ডা দিত। হাসি ঠাট্টায় সময় কেটে যেত তার। অন্যদিকে আরিফ ছিল একেবারেই অন্যরকম। আরিফ ছিল শান্ত, দায়িত্বশীল, আর সে কলেজে পড়তো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং। আর অবসর সময়ে সে টিউশন পড়াতো পরিবারের সাহায্য করার জন্য। তাদের যেদিন প্রথম দেখা হলো, সেই দিনটা ছিল বর্ষার এক বিকেল। হঠাৎ করে আকাশ কালো মেঘে ঢেকে গেল। রিমি কলেজ থেকে বেরিয়ে আসার পরে টিপ টিপ বৃষ্টি পড়া শুরু হলো। রিমি ছাতাটা খোলার আগেই প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল। রাস্তার এক পাশে দাঁড়িয়েছিল আরিফ। তার বাইকটা হঠাৎ বন্ধ হয়ে গিয়েছিল জল জমে যাওয়া রাস্তায়। রিমি হেসে বলল, কি হলো ভাই? বাইকটা মনে হয় বৃষ্টিতে রাগ করেছে। আরিফ তাকিয়ে একটু হেসে উত্তর দিল, হ্যাঁ, ওরও মুড আমার মতোই নষ্ট। দুজনে হেসে ফেলল। রিমি তার ছাতাটা আরিফের দিকে বাড়িয়ে দিল। তারা একসাথে দাঁড়িয়ে রইল যতক্ষণ না বৃষ্টি একটু থামে। সেই দিনের পর থেকে যেন ভাগ্যই তাদের একসাথে মিলিয়ে দিত। কখনো লাইব্রেরিতে, কখনো বাস স্ট্যান্ডেতে। একদিন রিমি বলল, তুমি এত চুপচাপ কেন থাকো, যেন একদম রোবটের মতো। তখন আরিফ হেসে বলল, তুমি এমনই কথা বলো যে আমি উত্তর দিতে পারি না। এভাবেই তাদের বন্ধুত্ব ধীরে ধীরে গভীর হয়ে গেল। রিমি বুঝতে পারল আরিফের গম্ভীর চেহারার আড়ালে আছে এক কোমল হৃদয়। একদিন রিমি কলেজের বারান্দায় দাঁড়িয়ে দেখছিল বৃষ্টি পড়ছে। তারপরে তার মনে হলো তাদের যে প্রথম দেখা হলো সেই দিনটার কথা। তারপরে হঠাৎ পিছন থেকে আরিফ এসে বলল, তুমি এখনো বৃষ্টি ভালোবাসো? রিমি হেসে বলল, হ্যাঁ, কারণ বৃষ্টি মানে তোমার কথা মনে পড়ে। দুজনের চোখে তখন এক অজানা আলো ঝিলিকি মারল। তারা দুজনেই কিছু বলতে চাইল, কিন্তু শব্দগুলো হারিয়ে গেল বৃষ্টির আওয়াজে। সালটা কেটে গেল, কলেজ শেষ, সবাই নিজ নিজ পথে। কিন্তু সেই বৃষ্টির দিনে দেখা হওয়া দুই তরুণ তরুণীর গল্প শেষ হয়নি। প্রতি বছর যখন প্রথম বৃষ্টি নামে, রিমি তার ছাতাটা খুলে বাইরে দাঁড়ায়। আরিফ দূরে কোথাও থেকেও ফোন করে বলে, বৃষ্টি পড়ছে, মনে আছে তো সেই দিনটা? রিমি এসে বলল, কিভাবে ভুলবো বলো, তোমার সঙ্গে প্রথম দেখা হয়েছিল যে এই বৃষ্টির দিনে। এই গল্পটা এখানেই শেষ। এখন আমি আরও একটা নতুন গল্প বলছি, আপনারা শুনেন। গল্পটির নাম হলো নদীর উপরের চিঠি। আসামের একটি ছোট গ্রাম, নাম সোনাইবাড়ি। গ্রামের মাঝখান দিয়ে বয়ে গেছে আপনার ধলেশ্বরী নদী। নদীটাকে কেন্দ্র করেই যেন গ্রামের জীবনের সব ছন্দ। সকালে মেয়েরা ঘাটে আসে কলসি নিয়ে, পুরুষেরা নৌকা ঠেলে যায় হাটে, আর দুপুরে গরুর ঘণ্টায় শব্দে ভরে থাকে বাতাস। নদীর দক্ষিণ পাড়ে থাকে রুবেল, এক দরিদ্র কৃষকের ছেলে। ছোট থেকেই ও খুব বুদ্ধিমান, পড়াশোনায় ভালো, কিন্তু সংসারের অভাব
তাকে স্কুলের পাশাপাশি মাঠে কাজ করতেও বাধ্য করেছে। তবু তার মনে ছিল এক স্বপ্ন, একদিন শহরে গিয়ে বড় কিছু করব, নিজের গ্রামের মুখ উজ্জ্বল করব। অন্যদিকে নদীর উত্তর পারে থাকতো নিশা, ও গ্রামের স্কুল ক্লাস 9-এ পড়তো। হাসি খুশি, সরল আর একটু স্বপ্নবিলাসী মেয়ে। নদীর ওপারে তাকালে দূর থেকে দেখা যেত এক ছেলেটা নৌকা বেয়ে যাচ্ছে, কখনো বাঁশি বাজাচ্ছে, কখনো নদীর জলে ছো মেরে হাসছে। সেই ছেলেটা ছিল রুবেল। প্রতিদিন বিকালে নিশা নদীর ঘাটে জল আনতে আসতো, আর রুবেল তখন মাছ ধরতো। প্রথমে শুধু চোখাচোখি, পরে ছোট হাসি, আর তারপর একদিন কথা। সেদিন নদীর হাওয়ায় ভেসে এলো বাঁশির সুর। নিশা হেসে বলল, তুমি খুব সুন্দর বাঁশি বাজাও। রুবেল একটু লজ্জা পেয়ে বলল, ধন্যবাদ, কিন্তু তোমার হাসিটা খুবই সুন্দর। সেদিন থেকেই তাদের গল্প শুরু হলো। এক নদী, দুই পার, আর মাঝখানে এক অজানা টান। রোজ নদীর ঘাটে দেখা হতো তাদের। নিশা জল তুলতো, আর রুবেল নদীর ধারে বসে গল্প করত। কখনো ফুল ছুঁড়ে দিত নদীর ওপারে, কখনো নিশা হাসতে হাসতে বলতো, আজও তো ফুলটা নদীর মাঝে থেকে গেল। রুবেল মুচকি হেসে বলতো, যেমন আমাদের গল্প, মাঝ নদীতে আটকে আছে। এই থেকেই জন্ম নিল এক মিষ্টি বন্ধুত্ব। রুবেল প্রতিদিন সন্ধ্যায় বাঁশি বাজাতো, আর নিশা জানালার পাশে বসে শুনতো। মাঝে মাঝে সে চুপাচুপি বলতো, আজ বুঝি আমার জন্যই বাজাচ্ছে। গ্রামের সবাই জানতো ওরা দুজন একে অপরকে ভালোবাসে, কিন্তু মুখে কেউ কিছু বলতো না, কারণ এই ভালোবাসা ছিল পরিষ্কার নদীর জলের মতো। একদিন রুবেল বলল, নিশা, আমি তোমাকে কিছু লিখতে চাই। যদি একদিন দেখা না হয়, তুমি যেন আমার কথা মনে রাখো। সেই দিন থেকে শুরু হলো চিঠির গল্প। রুবেল প্রতিদিন তার মনের কথা লিখে রাখতো একটা কাগজে, আর সকালে নদীর ওপারে ভেজা পাথরের নিচে রেখে দিত। নিশা এসে সেটা তুলে নিত, নিজের আসলে লুকিয়ে পড়ত। চিঠিতে লেখা থাকতো, তুমি জানো নিশা, তোমার হাসিটা আমার দিনের ভালো। আমি যদি শহরে যাই, নদীর জলে তোমার নাম লিখে যাব। নিশা উত্তর দিত, তুমি যত দূরে যাও, আমি তত গভীরে তোমার অপেক্ষায় থাকব। এইভাবেই নদী হয়ে উঠল তাদের দুটি হৃদয়ের সেতু। একদিন হঠাৎ খবর এলো, রুবেল শহরে চাকরি পেয়েছে। গ্রাম জুড়ে আনন্দের হাওয়া, কিন্তু নিশার মনে ঝড়। রুবেল এসে বলল, আমি যাচ্ছি নিশা, কিন্তু আমার মন নদীর এই পারে থাকবে। নিশা কাঁপা গলায় বলল, যেও, কিন্তু ফিরবে তো? রুবেল হাসলো, চিঠি লিখব প্রতিদিন। সেদিন বিদায়ের সময় নদীর হাওয়ায় ভেসে গিয়েছিল দুটা চোখের জল, আর এই অব্যক্ত প্রতিশ্রুতি। শহরে এসে রুবেল বুঝলো জীবন কত কঠিন। ভোরে কাজ যেতে, রাতে ক্লান্ত শরীরে বিছানায় পড়তো,
তবু প্রতিদিন লিখত চিঠি নিশার নামে। আজ অনেক কষ্ট হলো, কিন্তু তোমার কথা মনে করেই পারলাম। নদীর হাওয়া এখনো মনে পড়ে, মনে হয় তুমি পাশে আছো। কিন্তু কয়েক মাস পর ডাক্তারের ভুলে ডাকঘরের ভুলে চিঠিগুলো আর পৌঁছায়নি। নিশা প্রতিদিন নদীর ধারে যেত, ভেজা পাথরের নিচে হাত রাখত, কিন্তু কিছুই থাকতো না। গ্রামের লোকেরা বলতে লাগলো, রুবেল তো শহরের অন্য মেয়েকে ভালোবাসে। নিশা বুক ভেঙে গেল। সে চিঠি লেখা বন্ধ করলো, কিন্তু নদীর ধারে আসা বন্ধ করতে পারলো না। 1 বছর কেটে গেল। নিশা এখন স্কুলে পড়ায়, কিন্তু চোখে সবসময় একটা অপেক্ষা লেগে থাকে। রাতে জানালার পাশে বসে নদীর দিকে তাকিয়ে বলে, তুমি কোথায় রুবেল? অন্যদিকে শহরের রুবেল একা। যখনই বৃষ্টি পড়ে সে চোখ বন্ধ করে নদীর শব্দ শুনে। এই বৃষ্টি তো একদিন ওর গায়ে পড়েছিল। একদিন ও ঠিক করলো ফিরে যাবে। বর্ষার এক রাতে হঠাৎ প্রচণ্ড বৃষ্টি। নিশা ঘরের জানলা খুলে নদীর দিকে তাকালো। দূরে বজ্রপাতের আলোয় দেখে গেল এক নৌকা আসছে। নৌকায় দাঁড়িয়ে এক পরিচিত ছায়া, হাতে পুরনো এক বাঁশি। বৃষ্টি থামতেই রুবেল এসে দাঁড়ালো ঘাটে। ভিজে শরীর, কাপা গলায় বলল, তুমি কি ভেবেছিলে আমি ফিরে আসবো না? নিশার চোখে জল। সে দৌড়ে গিয়ে রুবেলের বুকে মুখ লুকিয়ে বলল, আমি তো প্রতিদিন তোমার চিঠির জন্য এসেছি। রুবেল পকেট থেকে পুরনো এক চিঠি বের করলো। এই চিঠি আমি তখনই লিখেছিলাম যেদিন চলে যাচ্ছিলাম, কিন্তু দিতে পারিনি। নিশা সেটা খুলে পড়ল। তোমার নাম আমার নিঃশ্বাসে, নদীর প্রতিটা ঢেউয়ে। পরের মাসে গ্রামে উৎসব। ধলেশ্বরী নদীর পরে পাশের মঞ্চে ঢোল বাজাচ্ছে, সবাই হাসছে। সেই নদীর ধারে বিয়ে হচ্ছে রুবেল আর নিশার। সূর্য ডুবছে, নদীর জলে প্রতিফলিত হচ্ছে প্রদীপের আলো। রুবেল নিশার দিকে তাকিয়ে বলল, আজ নদী আমাদের আর আলাদা করতে পারবে না। নিশা হেসে বলল, না, কারণ এখন আমরা এক, নদীর দুই নয়, এক পারে। বাঁশির সুরে মিলল চাঁদের আলো আর ভালোবাসার জোড়ায়। ভালোবাসা মানে শুধু দেখা নয়, অপেক্ষা, বিশ্বাস আর মন থেকে ডাকে সাড়া দেওয়া। নদী যেমন প্রতিদিন ফিরে আসে নিজের তীরে, তেমনি সত্যিকারের প্রেমিক একদিন ফিরে আসে তার ঠিকানা। বন্ধুরা, গল্পটা এখানে শেষ হলো। বন্ধুরা, আরও একটা গল্প বলছি, শুনেন। সেই গল্পটির নাম হলো পাহাড়তলির প্রতিশ্রুতি। নদীর ওপারের সেই গ্রাম যেখানে রুবেল আর নিশার গল্প শেষ হয়েছিল ভালোবাসার মিলনে, সেই গ্রামের পাশেই ছিল আরেকটি ছোট জনপদ, পাহাড়তলি। সবুজ পাহাড়, পাখির ডাক আর ভোরের কুয়াশায় ঢাকা সরু পথ। সেই পথ ধরে প্রতিদিন স্কুলে যেত মিনা। তার চোখে ছিল স্বপ্ন, মাটির মতো সরল হাসি, আর মনে ছিল একটা অজানা প্রতীক্ষা।
কিসের জন্য কিসের যেন অপেক্ষা করছে সে নিজেও জানতো না। ও গ্রামের নতুন এসেছিল একজন তরুণ কৃষি প্রশিক্ষণ আরমান শহর থেকে এসছে সরকারি প্রজেক্ট কৃষকদের আধুনিক চাষ শিখাতে। আরমানের গায়ে শহরের ছোঁয়া, কিন্তু কথায় ছিল মাটির গন্ধ। প্রথম দিনেই যখন সে মাঠে চাষিদের সাথে কথা বলছিল, মিনা আর চোখে পড়ল আরমানের সেই শান্ত হাসিটা। সেদিন থেকেই যেন তার মনটা একটু অন্যরকম হয়ে গেল। এক বিকেলে স্কুল ছুটি হতেই মিনা নদীর পাড়ে বসেছিল। হাতের খাতায় কিছু লিখছিল, হয়তো কবিতা, হয়তো কোনো চিঠি। নিজের কাছেই হঠাৎ পেছন থেকে একটা কণ্ঠ, তুমি কি কবিতা লেখো? মিনা চমকে তাকালো। আরমান দাঁড়িয়ে, মুখে হাসি, চোখে কমলতা। না, আমি শুধু লিখতে ভালোবাসি, মিনা বলল লাজুক হেসে। তাহলে লেখো। মাটির মেয়ে হয়ে মাটির কথা, নদীর কথা, গ্রামের কথা। শব্দের ভিতরে তো জীবন থাকে, বলল আরমান। শব্দের ভিতরেও তো জীবন থাকে, বলল আরমান। সেদিন থেকে তাদের দেখা শুরু হলো। কবে কথা, কবে হাসি, কবে নিঃশব্দে তাকানো নদীর ধারে, বটতলা আর নিচে, অথবা স্কুলের পেছনের সরু পথ। যেখানেই দেখা হোক, মিনা অনুভব করত এই মানুষটার চোখে সত্যি কিছু আছে। দিনগুলা গড়িয়ে যাচ্ছিল। আরমানের প্রজেক্ট কাজ প্রায় শেষ, কিন্তু মিনা বুঝে ফেলেছিল তার হৃদয় এক ঝড় বয়ে যাচ্ছে। আরমানও বুঝতো এই গ্রামটা আর এই মেয়েটা তাকে কিছু শেখাচ্ছে, যেটা কোনো বইতে লেখা নেই। একদিন বৃষ্টির দিনে মিনা ছাতা নিয়ে মাঠের দিকে গেল। দেখলো আরমান কাদায় দাঁড়িয়ে গাছের চারা বাঁচানোর চেষ্টা করেছে। মিনা বলল, তুমি তো শহরের মানুষ, এত কাদা মাটি কেন? আরমান হেসে বলল, শহরের শিকড় পাওয়া যায় না মিনা। শহরের শিকড় পাওয়া যায় না মিনা। এখানে মাটি আছে, তাই মানুষও বেঁচে আছে। সেই মুহূর্তে মিনা জানল সে এক মানুষটাকে হারাতে চায় না। কিন্তু সময় কারো জন্য থামে থাকে না। আরমানের প্রজেক্ট শেষ, তাকে ফিরতে হবে শহরে। বিদায়ের আগের দিন সন্ধ্যায় নদীর ঘাটে দাঁড়িয়ে দুজন চুপ করেছিল। আকাশে লাল সূর্য ডুবে যাচ্ছে, বাতাসে পাকা ধানের গন্ধ। মিনা বলল, তুমি গেলে আমি কাকে গল্প বলবো? আরমান বলল, তুমি লেখো, আমি পড়ব দূর থেকেও। আরমান একটা পুরনো নোটবুক মিনার হাতে দিল। এতে লিখবে তোমার প্রতিদিনের কথা। আমি একদিন ফিরবো, পড়ে যাব। চোখে জল নিয়ে মিনা বলল, ফিরবে তো? আরমান বলল, প্রতিশ্রুতি দিলাম। পাহাড়তলির আকাশ যেমন স্থির, আমিও তেমনি ফিরব। 2 বছর কেটে গেল। গ্রামে অনেক পরিবর্তন। রাস্তা
রাস্তা হলো, স্কুল বড় হলো, কিন্তু মিনা রোজ সন্ধ্যায় একই জায়গায় বসে থাকতো নদীর ধারে। চিঠি লিখতো কিন্তু পাঠাতে পারতো না। একদিন বিকেলে হঠাৎ গ্রামের সবাই শুনলো একটা জিপ এসে নামলো আরমান। আগের মতোই হাসি মুখে, শুধু একটু পরিণত। সে সরাসরি নদীর ঘাটে গেল। মিনা বসেছিল, হাওয়ায় বয়েছে, নোটবুক খুলে। আরমান ধীরে বলল, তুমি এখনো লিখছো? মিনা তাকালো, চোখে জল আর হাসি একসাথে। তুমি তো প্রতিশ্রুতি দিয়েছিলে, তাই লিখে রেখেছি প্রতিদিনের কথা। আরমান বলল, তাহলে আজ থেকে আমি তোমার পাশে বসে পড়ব প্রতিদিন। সেদিন নদীর ওপারে সূর্য ডুবেছিল, কিন্তু পাহাড়তলের আকাশে উঠছিল নতুন এক আলো। মিনা আর আরমান দুজনেই বুঝে গেল, ভালোবাসা মানে শুধু থাকা নয়, ভালোবাসা মানে অপেক্ষা, বিশ্বাস আর ফিরে আসার প্রতিশ্রুতি। বন্ধুরা, এখন আমি আরও একটা গল্প বলবো, আপনারা শুনেন। গল্পটির নাম হলো বটতলার প্রতিজ্ঞা। ভোরের আলো ধীরে ধীরে ছুঁয়ে যাচ্ছে গ্রামের পুকুরের জল। পাখির ডাক, ধোঁয়া উঠছে রান্নার চুল্লি থেকে, আর দূরে কারো বাঁশির সুর। এই গ্রামের নাম বেলতলি। নদীর ধারে সবুজে ঘেরে এক শান্ত গ্রাম। সেই গ্রামে থাকতো তনিমা, গ্রামের স্কুলে এর এক তরুণী শিক্ষক। সে গ্রামের মেয়েদের পড়াতো, শেখাতো নিজের মতো করে বাঁচতে। অন্যদিকে গ্রামেই এক তরুণ সাগর চাষের পাশাপাশি গান গাইতো আর মাঝে মাঝে শহরে গিয়ে কাজ করত। সাগরের কণ্ঠে এমন এক জাদু ছিল যে সন্ধ্যায় কেউ যদি তার গলায় গান শুনত, তাহলে এক মুহূর্তের জন্য সময় থেমে যেত। তনিমা প্রতিদিন স্কুলে থেকে ফেরার পথে বটতলার নিচে একটু বসতো। একদিন সেখানে সাগর গান গাইছিল। নদীর জলে ভেসে আসে কার অচেনা ডাক। সেই প্রথম দেখা, আর সেই থেকেই তনিমার হৃদয়ে জন্ম নিল এক নীরব স্পন্দন। দিনগুলো কেটে যাচ্ছিল তনিমা আর সাগরের মধ্যে, ছোট ছোট কথা। কখনো স্কুলের পাশে দাঁড়িয়ে, কখনো মেলার ভিড়ে, আর কখনো সেই বটতলার নিচে, যেখানে গ্রামের গাছের পাতায় ঘুমায়। একদিন তনিমা জিজ্ঞেস করলো, তুমি গান শেখনি, তবু এত সুন্দর গাও কিভাবে? সাগর হাসলো, হয়তো তোমার চোখে হাসি থেকে সুর পায়। তনিমা মুখ ঘুরিয়ে হেসে ফেলল। সেই দিন থেকে তার প্রায় প্রতিদিন দেখা করত। সাগর তনিমাকে গ্রামের কুসংস্কার, মেয়েদের লড়াইয়ের গল্প বলতো। তনিমা বলতো, তুমি শুধু গান নয়, গ্রামকেও বদলাতে পারবে। কিন্তু একদিন হঠাৎ এলো খবর, বেলতলি গ্রামের পাশ দিয়ে নতুন রাস্তা হবে, আর সেই জন্য অনেক ঘরবাড়ি ভাঙতে হবে। সাগরের বাড়িও সেই তালিকা। লোকেরা শহরের প্রজেক্ট অফিসে দৌড়াচ্ছে। তনিমা সাগরকে বলল, তুমি চিঠি দাও, আবেদন করো, আমি
তোমার সঙ্গে যাব। কিন্তু সাগর বলল, সব ঠিক হয়ে যাবে, কিন্তু তুমি চিন্তা করো না। সেই রাতে প্রবল বৃষ্টি, বজ্রপাত। সাগর নিজের ঘর বাঁচাতে গিয়ে আহত হলো। তার পরের দিন তাকে নিয়ে যেতে হলো শহরের হাসপাতালে। তনিমা সারা রাত বটতলার নিচে বসে রইল। সেই বটগাছ যার নিচে তাদের প্রতিটি গল্পের শুরু। সাগর কয়েক মাস শহরের চিকিৎসার জন্য রইল। তনিমা প্রতিদিন তার খোঁজ নিতে চাইতো, কিন্তু যোগাযোগ ছিল না। চিঠি লিখত, পাঠানোর ঠিকানা জানত না। শুধু বটগাছের নিচে বসে থাকতো, যেন সেই গাছ তার কথা সাগরের কাছে পৌঁছে দেবে। গ্রামের লোক বলতো, তনিমা, এত আশা রাখিস না, শহরের মানুষ ফিরে আসে না। তনিমা শুধু বলতো, সে প্রতীক্ষা করছে, গান শেষ হবে না। 1 বছর পর গ্রামের হাটে একটা নতুন মঞ্চ তৈরি হলো। লোকজন বলল, আজ শহর থেকে একজন শিল্পী গান গাইবে। তনিমা দূর থেকে শুনল সেই পুরনো কণ্ঠ। নদীর জলে ভেসে আসে কার অচেনা ডাক। সাগর মঞ্চে দাঁড়িয়ে আগের মতোই হাসছে, শুধু চোখের একটু গভীরতা। তনিমা ভিড় ঠেলে এগিয়ে গেল, চোখে জল আর হাসি একসাথে। সাগরের গানের শেষ মাইকে বলল, এই গানটা আমি উৎসর্গ করেছি বটতলার এক মেয়েকে, যে আমাকে বিশ্বাস করতে শিখিয়েছে। তনিমা সামনে এলো আর সাগর ধীরে বলল, আমি ফিরে এসেছি, যেমন প্রতিজ্ঞা করেছিলাম। পরের দিন সকালে তারা দুজন বটগাছের নিচে দাঁড়ালো। তনিমা বলল, তুমি আবার চলে যাবেন তো? সাগর বলল, না, এইবার আমি গান গাইব এখানেই, তোমার পাশে। হাওয়া বইছিল, গাছের পাতা নড়েছিল। মনে হচ্ছিল যে প্রকৃতিও তাদের মিলনে হাসছে। বেলতলির মানুষ এখনো বলে, যখন সন্ধ্যায় কেউ বটতলার পাশে গেলে হাওয়ায় ভেসে আসে সাগরের গান আর তনিমার হাসি। কিন্তু প্রতিজ্ঞার গল্প বেঁচে থাকে বটতলার প্রতিটা পাতায়। বন্ধুরা, এখন আমি আরও একটা গল্প বলবো, আপনারা শুনেন। গল্পটির নাম হলো বটতলার প্রতিজ্ঞা। ভোরের আলো ধীরে ধীরে ছুঁয়ে যাচ্ছে গ্রামের পুকুরের জল। পাখির ডাক, ধোঁয়া উঠছে রান্নার চুল্লি থেকে,
আর দূরে কারো বাঁশির সুর। এই গ্রামের নাম বেলতলি। নদীর ধারে সবুজে ঘেরে এক শান্ত গ্রাম। সেই গ্রামে থাকতো তনিমা। গ্রামের স্কুলে এর এক তরুণী শিক্ষক। সে গ্রামের মেয়েদের পড়াতো, শেখাতো নিজের মতো করে বাঁচতে। অন্যদিকে গ্রামেই এক তরুণ সাগর চাষের পাশাপাশি গান গাইতো আর মাঝে মাঝে শহরে গিয়ে কাজ করত। সাগরের কণ্ঠে এমন এক জাদু ছিল যে সন্ধ্যায় কেউ যদি তার গলায় গান শুনতো তাহলে এক মুহূর্তের জন্য সময় থেমে যেত। তনিমা প্রতিদিন স্কুলে থেকে ফেরার পথে বটতলার নিচে একটু বসতো। একদিন সেখানে সাগর গান গাইছিল। নদীর জলে ভেসে আসে কার অচেনা ডাক। সেই প্রথম দেখা, আর সেই থেকেই তনিমার হৃদয়ে জন্ম নিল এক নীরব স্পন্দন। দিনগুলো কেটে যাচ্ছিল তনিমা আর সাগরের মধ্যে ছোট ছোট কথা, কখনো স্কুলের পাশে দাঁড়িয়ে, কখনো মেলার ভিড়ে, আর কখনো সেই বটতলার নিচে যেখানে গ্রামের গল্পের গাছের পাতায় ঘুমায়। একদিন তনিমা জিজ্ঞেস করলো, তুমি গান শেখনি, তবু এত সুন্দর গাও কিভাবে? সাগর হাসলো, হয়তো তোমার চোখে হাসি থেকে সুর পায়। তনিমা মুখ ঘুরিয়ে হেসে ফেলল। সেই দিন থেকে তার প্রায় প্রতিদিন দেখা করত। সাগর তনিমাকে গ্রামের কুসংস্কার, মেয়েদের লড়াইয়ের গল্প বলতো। তনিমা বলতো, তুমি শুধু গান নয়, গ্রামকেও বদলাতে পারবে। কিন্তু একদিন হঠাৎ এলো খবর, বেলতলি গ্রামের পাশ দিয়ে নতুন রাস্তা হবে, আর সেই জন্য অনেক ঘরবাড়ি ভাঙতে হবে। সাগরের বাড়িও সেই তালিকা। লোকেরা শহরের প্রজেক্ট অফিসে দৌড়াচ্ছে। তনিমা সাগরকে বলল, তুমি চিঠি দাও, আবেদন করো, আমি তোমার সঙ্গে যাব। কিন্তু সাগর বলল, সব ঠিক হয়ে যাবে, তুমি চিন্তা করো না। সেই রাতে প্রবল বৃষ্টি, বজ্রপাত। সাগর নিজের ঘর বাঁচাতে গিয়ে আহত হলো। তার পরের দিন তাকে নিয়ে যেতে হলো শহরের হাসপাতালে। তনিমা সারারাত বটতলার নিচে বসে রইল। সেই বটগাছ যার নিচে তাদের প্রতিটি গল্পের শুরু। সাগর কয়েক মাস শহরের চিকিৎসার জন্য রইল। তনিমা প্রতিদিন তার খোঁজ নিতে চাইতো, কিন্তু যোগাযোগ ছিল না। চিঠি লিখত, পাঠানোর ঠিকানা জানতো না। শুধু বটগাছের নিচে বসে থাকতো, যেন সেই গাছ তার কথা সাগরের কাছে পৌঁছে দেবে। গ্রামের লোক বলতো, তনিমা, এত আশা রাখিস না, শহরের মানুষ ফিরে আসে না। তনিমা শুধু বলতো, সে প্রতীক্ষা করছে, গান শেষ হবে না। 1 বছর পর গ্রামের হাটে একটা নতুন মঞ্চ তৈরি হলো। লোকজন বলল, আজ শহর থেকে একজন শিল্পী গান গাইবে। তনিমা দূর থেকে শুনল সেই পুরনো কণ্ঠ। নদীর জলে ভেসে আসে কার অচেনা ডাক। সাগর মঞ্চে দাঁড়িয়ে
আগের মতোই হাসছে, শুধু চোখের একটু গভীরতা। তনিমা ভিড় ঠেলে এগিয়ে গেল, চোখের জল আর হাসি একসাথে। সাগর গানের শেষ মাইকে বলল, এই গানটা আমি উপসর্গ করেছি বটতলার এক মেয়েকে, যে আমাকে বিশ্বাস করতে শিখিয়েছে। তনিমা সামনে এলো আর সাগর ধীরে বলল, আমি ফিরে এসেছি যেমন প্রতিজ্ঞা করেছিলাম। পরের দিন সকালে তারা দুজন বটগাছের নিচে দাঁড়ালো। তনিমা বলল, তুমি আবার চলে যাবেন তো? সাগর বলল, না, এইবার আমি গান গাইব এখানেই তোমার পাশে। হাওয়া বয়েছিল, গাছের পাতা নড়েছিল, মনে হচ্ছিল যে প্রকৃতিও তাদের মিলনে হাসছে। বেলতলির মানুষ এখনো বলে, যখন সন্ধ্যায় কেউ বটতলার পাশে গেলে হাওয়ায় ভেসে আসে সাগরের গান আর তনিমার হাসি। কিন্তু প্রতিজ্ঞার গল্প বেঁচে থাকে বটতলার প্রতিটা পাতায়। বন্ধুরা, এখন আমি আরও একটা গল্প বলবো, আপনারা শুনেন। গল্পটির নাম হলো বটতলার প্রতিজ্ঞা। ভোরের আলো ধীরে ধীরে ছুঁয়ে যাচ্ছে গ্রামের পুকুরের জল। পাখির ডাক, ধোঁয়া উঠছে রান্নার চুল্লি থেকে, আর দূরে কারো বাঁশির সুর। এই গ্রামের নাম বেলতলি। নদীর ধারে সবুজে ঘেরে এক শান্ত গ্রাম। সেই গ্রামে থাকতো তনিমা, গ্রামের স্কুলের এক তরুণী শিক্ষক। সে গ্রামের মেয়েদের পড়াতো, শেখাতো নিজের মতো করে বাঁচতে। অন্যদিকে গ্রামেই এক তরুণ সাগর চাষের পাশাপাশি গান গাইতো আর মাঝে মাঝে শহরে গিয়ে কাজ করত। সাগরের কণ্ঠে এমন এক জাদু ছিল যে সন্ধ্যায় কেউ যদি তার গলায় গান শুনত, তাহলে এক মুহূর্তের জন্য সময় থেমে যেত। তনিমা প্রতিদিন স্কুলে থেকে ফেরার পথে বটতলার নিচে একটু বসত। একদিন সেখানে সাগর গান গাইছিল। নদীর জলে ভেসে আসে কার অচেনা ডাক। সেই প্রথম দেখা, আর সেই থেকেই তনিমার হৃদয়ে জন্ম নিল এক নীরব স্পন্দন। দিনগুলো কেটে যাচ্ছিল তনিমা আর সাগরের মধ্যে ছোট ছোট কথা, কখনো স্কুলের পাশে দাঁড়িয়ে, কখনো মেলার ভিড়ে, আর কখনো সেই বটতলার নিচে, যেখানে গ্রামের গল্পের গাছের পাতায় ঘুমায়। একদিন তনিমা জিজ্ঞেস করলো, তুমি গান শেখনি, তবু এত সুন্দর গাও কিভাবে? সাগর হাসলো, হয়তো তোমার চোখে হাসি থেকে সুর পায়। তনিমা মুখ ঘুরিয়ে হেসে ফেলল। সেই দিন
থেকে তার প্রায় প্রতিদিন দেখা করত। সাগর তনিমাকে গ্রামের কুসংস্কার, মেয়েদের লড়াইয়ের গল্প বলতো। তনিমা বলতো, তুমি শুধু গান নয়, গ্রামকেও বদলাতে পারবে। কিন্তু একদিন হঠাৎ এলো খবর, বেলতলি গ্রামের পাশ দিয়ে নতুন রাস্তা হবে, আর সেই জন্য অনেক ঘরবাড়ি ভাঙতে হবে। সাগরের বাড়িও সেই তালিকা। লোকেরা শহরের প্রজেক্ট অফিসে দৌড়াচ্ছে। তনিমা সাগরকে বলল, তুমি চিঠি দাও, আবেদন করো, আমি তোমার সঙ্গে যাব। কিন্তু সাগর বলল, সব ঠিক হয়ে যাবে, কিন্তু তুমি চিন্তা করো না। সেই রাতে প্রবল বৃষ্টি, বজ্রপাত। সাগর নিজের ঘর বাঁচাতে গিয়ে আহত হলো। তার পরের দিন তাকে নিয়ে যেতে হলো শহরের হাসপাতালে। তনিমা সারা রাত বটতলার নিচে বসে রইল। সেই বটগাছ যার নিচে তাদের প্রতিটি গল্পের শুরু। সাগর কয়েক মাস শহরের চিকিৎসার জন্য রইল। তনিমা প্রতিদিন তার খোঁজ নিতে চাইতো, কিন্তু যোগাযোগ ছিল না। চিঠি লিখত, পাঠানোর ঠিকানা জানতো না। শুধু বটগাছের নিচে বসে থাকতো, যেন সেই গাছ তার কথা সাগরের কাছে পৌঁছে দেবে। গ্রামের লোক বলতো, তনিমা, এত আশা রাখিস না, শহরের মানুষ ফিরে আসে না। তনিমা শুধু বলতো, সে প্রতীক্ষা করছে, গান শেষ হবে না। 1 বছর পর গ্রামের হাটে একটা নতুন মঞ্চ তৈরি হলো। লোকজন বলল, আজ শহর থেকে একজন শিল্পী গান গাইবে। তনিমা দূর থেকে শুনল সেই পুরনো কণ্ঠ। নদীর জলে ভেসে আসে কার অচেনা ডাক। সাগর মঞ্চে দাঁড়িয়ে আগের মতোই হাসছে, শুধু চোখের একটু গভীরতা। তনিমা ভিড় ঠেলে এগিয়ে গেল, চোখের জল আর হাসি একসাথে। সাগরের গানের শেষ মাইকে বলল, এই গানটা আমি উৎসর্গ করেছি বটতলার এক মেয়েকে, যে আমাকে বিশ্বাস করতে শিখিয়েছে। তনিমা সামনে এলো, আর সাগর ধীরে বলল, আমি ফিরে এসেছি, যেমন প্রতিজ্ঞা করেছিলাম। পরের দিন সকালে তারা দুজন বটগাছের নিচে দাঁড়ালো। তনিমা বলল, তুমি আবার চলে যাবেন তো? সাগর বলল, না, এইবার আমি গান গাইব এখানেই, তোমার পাশে। হাওয়া বয়েছিল, গাছের পাতা নড়েছিল। মনে হচ্ছিল যে প্রকৃতিও তাদের মিলনে হাসছে। বেলতলির মানুষ এখনো বলে, যখন সন্ধ্যায় কেউ বটতলার পাশে গেলে হাওয়ায় ভেসে আসে সাগরের গান আর তনিমার হাসি। কিন্তু প্রতিজ্ঞার গল্প বেঁচে থাকে বটতলার প্রতিটা পাতায়।